আসসালামু আলাইকুম। আমি মিলন স্যার বলছি, প্রভাষক রসায়ন বিভাগ, হোসেনপুর সরকারি কলেজ, হোসেনপুর কিশোরগঞ্জ, এক্স প্রভাষক ক্যামব্রেন কলেজ, ঢাকা। আমি আজকের অনলাইন ক্লাসে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। যারা পরবর্তীতেও ক্লাসটি রিভিউ করে দেখবে তাদের জন্য রইল আগাম শুভেচ্ছা, অভিনন্দন। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায় থেকে, অর্থাৎ তড়িৎ রসায়ন থেকে। আমাদের আজকের আলোচনার পার্ট হচ্ছে গ্যালভানিক সেল। এর দ্বিতীয় পর্বের আলোচনা আমরা আজকে শুরু করব, যদিও বিগত ক্লাসে আমরা পর্ব 1-এ আলোচনা করেছিলাম প্রাথমিক বিষয়। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব আজকের ক্লাসটি বুঝতে হলে গ্যালভানিক সেলের পর্ব 1-এর ক্লাসটি তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে তার ধারাবাহিকতা তুমি রক্ষা করতে পারবে। তো গ্যালভানিক সেলের এই দ্বিতীয় পর্বের ক্লাসে আজকে আমরা গ্যালভানিক সেল সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু সামান্য নোট করতে চাই, গ্যালভানিক সেল কাকে বলে। আমরা জানি যে সেলে বা কোষে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে গ্যালভানিক সেল বা গ্যালভানিক কোষ বলে। ওই সেলের ই সেল বা ইএমএফ যদি পজিটিভ আসে তাহলে এই সেলটি স্বতঃস্ফূর্ত হয় এবং সেখানে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, যা আমরা এখন গাণিতিকভাবে হিসাব করে দেখব। যেমন আমরা একটা অঙ্ক প্র্যাকটিসের মাধ্যমে সেটা বুঝতে চেষ্টা করব। তবে এর আগে আমি একটু সামান্য কথা বলে নিই, সেটা হচ্ছে গ্যালভানিক সেলের অঙ্কগুলো আমরা মূলত দুইটা পার্টে কাজ করব। একটা হচ্ছে কোষ বিক্রিয়া উল্লেখ থাকলে একরকম কাজ হবে, আর একটা হচ্ছে কোষ বিক্রিয়া উল্লেখ না থাকলে। যদি আমাদের অঙ্কের মধ্যে কোনো বিক্রিয়া উল্লেখ থাকে, অর্থাৎ কোষ বিক্রিয়া উল্লেখ থাকে, তাহলে সেই বিক্রিয়াতে যার জারণ ঘটবে তার জারণ বিভব নিয়ে জারণোদ্ধ কোষ বিক্রিয়া লিখতে হবে। আর বিক্রিয়াতে যার বিজারণ ঘটবে তার বিজারণ বিভব নিয়ে তাকে তার বিজারণ অধ্যকোষ বিক্রিয়া লিখতে হবে। আর যদি কোষ বিক্রিয়া উল্লেখ না থাকে তাহলে তড়িৎদ্বার ধাতু দুটির সক্রিয়তা সিরিজে যেটি উপরে থাকবে তার জারণ বিভব নিতে হবে, এবং যেটি নিচে থাকবে তার বিজারণ বিভব নিয়ে আমাদের অর্ধকোষ বিক্রিয়া লিখতে হবে, এবং কোষ বিক্রিয়া থেকে টোটাল এনার্জি বের করতে হবে। যেমন আমরা প্রথমে একটা অঙ্ক করতেছি যে সাপোজ তোমাকে এরকম একটা সেল দেয়া আছে, তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমাদের এখানে একটি সেল বা গ্যালভানিক সেলের একটা কোষ বিক্রিয়া দেয়া আছে, যেখানে দেয়া আছে জিঙ্ক সালফেট। তার মানে তোমাকে বুঝতে হবে যে জিঙ্ক সালফেট লবণের জলীয় দ্রবণে জিঙ্ক তড়িৎদ্বারকে ডোবানো হয়েছে, এবং এখানে আরেকটু কাজ করতে হবে আমাদের। এই তার মানে সিলভার সালফেট লবণের জলীয় দ্রবণে সিলভারকে তড়িৎদ্বার হিসেবে নেওয়া হয়েছে, এবং সেখানে ই জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, তোমরা একটু বুঝতে চেষ্টা করো, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, তার মানে জিঙ্ক 2+ মানে তার 2টি ইলেকট্রন অভাব আছে, 2টি ইলেকট্রন সে দান করছে। সেই 2টি ইলেকট্রন যদি সে আবার গ্রহণ করে তাহলে কিন্তু নিরপেক্ষ জিঙ্ক হবে। তাহলে তোমরা নিশ্চয়ই জানো জিঙ্ক 2+ 2টি ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক হলো। তাহলে ইলেকট্রন গ্রহণ মানে কি, নিশ্চয়ই জিঙ্কের কি ঘটলো,
বিজারণ ঘটেছে। তার মানে এখানে যে মানটা দেয়া আছে এটা হচ্ছে বিজারণ ঘটতে ভোল্টেজ বা শক্তি। তার মানে এই মানটা হচ্ছে জিঙ্কের বিজারণ বিভব। তাহলে বিজারণের যে মান দেয়া থাকবে, বিজারণের জন্য যে ভোল্টেজ থাকবে বিভব, সেটাই কি বিজারণ বিভব। আর জারণের জন্য যে ভোল্টেজ থাকবে সেটাকে আমরা বলি জারণ বিভব। তার মানে এখানে জিঙ্কের কী দেয়া আছে? বিজারণ বিভব দেয়া আছে। আবার এখানে এজি প্লাস থেকে এজি, এখানেও সেম ঘটনা। এজি প্লাস মানে একটা ইলেকট্রন গ্রহণ করলে সে নিরপেক্ষ এজি হতে পারে। এজি প্লাস মানে একটা ইলেকট্রন দান করছে, সেটা গ্রহণ করলে নিরপেক্ষ এজি হতে পারে। তাহলে এখানেও কি নিশ্চয়ই বিজারণ ঘটছে। তাহলে আমাদের যে কাজগুলো দেয়া আছে দুইটারই কি বিজারণ বিভব দেয়া আছে। তো জিঙ্কেরও বিজারণ বিভব দেয়া আছে, সিলভারেও কি দেয়া আছে? বিজারণ বিভব দেয়া আছে। কিন্তু আমাদের অঙ্কের মধ্যে যে দুইটা তড়িৎদ্বার আছে তার একটাতে জারণ ঘটবে আর একটাতে বিজারণ ঘটবে। স্বাভাবিকভাবে অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ ঘটে। কিন্তু দুইটাই বিজারণ অথবা দুইটাই জারণ বিভব নিয়ে কিন্তু সেল এনার্জি বা কুশ বিভব বা ইএমএফ নির্ণয় করা যাবে না। এই ক্ষেত্রে আমাদের একটাকে জারণ বিভব আর একটাকে বিজারণ বিভব ধরে নিতে হবে। প্রশ্ন আছে আমি কোনটাকে ধরে নিব এবং কিভাবে ধরব। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছিলাম যে কুশ বিক্রিয়া যদি উল্লেখ থাকে তাহলে বিক্রিয়াতে যার জারণ ঘটবে তার জারণ বিভব নিতে হবে, আর বিক্রিয়াতে যার বিজারণ ঘটবে তার বিজারণ বিভব নিতে হবে। তাহলে এখানে খেয়াল করো, এই যে আমাদের কুশ বিক্রিয়াটা দেয়া আছে, এখানে কি আছে মূলত? এখানে জিঙ্ক নিউট্রাল অথবা নিরপেক্ষ অবস্থায় আছে। তো জিঙ্ক 2+ থেকে এই জিঙ্ক সালফেটে কি আছে? জিঙ্ক 2+, SO4 2-। তাহলে তুমি খেয়াল করো এই জিরো থেকেই তো কী হয়েছে? জিঙ্ক 2+। তাহলে জিঙ্ক থেকে যদি জিঙ্ক 2+ হতে চায় তাহলে কি হতে হবে? তুমি খেয়াল করো, জিঙ্ক জিরো থেকে যদি আমার জিঙ্ক 2+ হতে হয় তাহলে দুইটি ইলেকট্রন তাকে কী করতে হবে? ছাড়তে হবে। দুইটা ইলেকট্রন তুমি এইদিকে মাইনাস করে দিতে পারো আর তীর চিহ্নের ওই দিকে নিয়ে গেলে প্লাস হবে। এটাকে যদি আমরা সমান চিহ্ন হিসেবে চিন্তা করি, তাহলে জিঙ্ক দুইটা ইলেকট্রন দান করে কি হলো? জিঙ্ক 2+ হলো। তাহলে ইলেকট্রন দান মানে কি? জারণ। তাহলে আমরা দেখতেছি যে আমাদের সেলে জিঙ্কের কি ঘটছে? জারণ ঘটছে। কিন্তু অর্ধকোষীয় দেয়া আছে জিঙ্কের বিজারণ বিভব। কি দেয়া আছে? বিজারণ বিভব দেয়া আছে। তাহলে যেহেতু আমার কোষ বিক্রিয়াতে জিঙ্কের জারণ ঘটছে, এজন্য আমি এই অঙ্কে জিঙ্কের বিজারণ বিভব নয় জারণ বিভব নিয়ে কাজ করব। তো এই ক্ষেত্রে যেহেতু আমার বিজারণ বিভব দেয়া আছে, একে জারণ বিভব বানানোর সহজ পদ্ধতি হচ্ছে জাস্ট চিহ্নটাকেই পরিবর্তন করে দিলেই হবে। তাহলে আমরা যদি জিঙ্কের যে -0.76 ভোল্ট এটাকে যদি আমরা প্লাস করে দিই তাহলে অটোমেটিক সেটা বিজারণ বিভব থেকে কী হয়ে যাবে? জারণ বিভব হয়ে যাবে। তো এই চেঞ্জটা আমি কেন করব? আমি কোষ বিক্রিয়াকে ফলো করতে গিয়ে, যেহেতু এখানে জিঙ্কের জারণ ঘটছে এই জন্য তার জারণ বিভব নিতে হবে, ঠিক এই কারণে আমি আমার যে মানটা দেয়া আছে এটাকে চেঞ্জ করে নেব। দেখো প্রশ্নের মধ্যে এলোমেলো বা উল্টাপাল্টা দেয়া থাকবে, এজন্যই সেটা প্রশ্ন, আর তোমাকে সেটা ঠিকঠাক করে নিতে হবে, এজন্যই তোমার সেটা হবে সঠিক উত্তর। যাই হোক, তাহলে আমাদের কোষ বিক্রিয়াতে জিঙ্কের যেহেতু জারণ ঘটছে আমরা তার জিঙ্কের কী নেব? জারণ বিভব নিয়ে কাজ করব। তাহলে ওই মানটাকে যদি আমি মাইনাস দ্বারা গুণ করি তাহলে অটোমেটিক সেটা কী হবে? জারণ বিভব হবে। তারপরে আমরা দেখি এখানে সিলভার জলীয় দ্রবণ আয়নিত আছে Ag+, আর এখানে আছে 0। তাহলে খেয়াল করো Ag+ থেকে যদি 0 হয় তার মানে কি? Ag+ থেকে ওই যে আমাদের এখানে বিক্রিয়াটা করা আছে, Ag+ থেকে যদি 0 হয় তাহলে কি হয়? তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে Ag হয়েছে। ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। তার মানে আমার কোষ বিক্রিয়াতে সিলভারের বিজারণ ঘটছে এবং এখানে যে মানটা দেয়া আছে Ag+ থেকে Ag, তার মানে এখানে Ag+ ইলেকট্রন গ্রহণ করে Ag হলো, এর মানেই কিন্তু Ag+ একটা ইলেকট্রন গ্রহণ করে Ag হয়েছে। তাহলে এই মানটা কি? বিজারণ বিভব। তাহলে আমার কোষে যেহেতু সিলভারের বিজারণ ঘটছে তাহলে এই মানটা কি? বিজারণ বিভব এখানে দেয়া আছে, সুতরাং আমি এই মানটা নিয়েই কাজ করব। তাহলে মূল কথা কি দাঁড়াইলো? যেহেতু এখানে কোষ বিক্রিয়া উল্লেখ আছে এবং বিক্রিয়াতে জিঙ্কের জারণ ঘটছে এই জন্য আমরা জিঙ্কের জারণ বিভব নিয়ে কাজ করব, আর বিক্রিয়াতে যেহেতু সিলভারের বিজারণ ঘটছে এই জন্য আমরা তার বিজারণ বিভব নিয়ে কাজ করব। আর আমাদের দেয়া মানগুলি এলোমেলো থাকুক যাই থাকুক আমরা ওই মূল বিক্রিয়াকে কী করব? ফলো করব। তাহলে আমরা যদি এখানে সেল এনার্জি বের করতে চাই তাহলে গ্যালভানিক সেলের পরিভাষায় আমাদের কিছু গাণিতিক কাজ করতে হবে, একটু খেয়াল করো। তাহলে আমরা প্রথমে লিখব জারণ অর্ধকোষ বিক্রিয়া, তারপরে লিখব কি? বিজারণ অর্ধকোষ বিক্রিয়া। ফলো করো। তাহলে আমাদের জিঙ্কের কি করবে? জারণ। তাহলে সুতরাং জারণ অর্ধকোষ
বিক্রিয়া, জারণ অর্ধকোষ বিক্রিয়া কার হবে? জিঙ্কের, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস। এর মানে কি? জিঙ্কের জারণ ঘটে গেল, জিঙ্ক 2টি ইলেকট্রন দান করে জিঙ্ক হলো, যেহেতু জারণ করছে এটাকে আমরা লিখব ই অক্স, মানে অক্সিডেশন এনার্জি। ই অক্স, অক্স মানে কি? জারণ, অক্সিডেশন থেকে আসছে অক্স, আবার এটাকে অন্য কিছু ভাবার সুযোগ নাই, অক্স মানে সার এরকম না। তাহলে এখানে অক্সিডেশন এনার্জি মানে কি? আমার জারণ বিভব সেটা কত হবে? ওই যে জিঙ্কের যে জারণ মানটা দেওয়া ছিল বিজারণ বিভব, এটাকে জাস্ট আমি চিহ্ন পাল্টাই নিচ্ছি, ওই মাইনাসকে প্লাস করলেই সেটা অটোমেটিক হয়ে যাবে জারণ বিভব হয়ে যাবে। তাহলে এখানে দেওয়া ছিল জারণ বিভব, বিজারণ বিভব, আমি নিলাম জারণ বিভব হিসেবে, কারণ আমার সেলে জিঙ্কের কী করছে? জারণ করছে। তাহলে এবং বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, বিজারণ আমার এই সেলে সিলভারের কী করছে? বিজারণ, এই জন্য আমরা এখান থেকে নিচ্ছি বিজারণ অর্ধকোষ বিক্রিয়া, অর্থাৎ এজি প্লাস থেকে এজি। তাহলে এখানে নেব রিডাকশান এনার্জি। রিডাকশান এনার্জি মানে কি? বিজারণ বিভব। তাহলে আমার প্রশ্নে তো সিলভারের বিজারণ বিভবই দেওয়া আছে, আমার যা দরকার তাই আছে, অর্থাৎ সেলে যা ঘটছে সেখানে তাই দেওয়া আছে, এই জন্য আমি তাই নেব। অর্থাৎ সেলে গ্যালভানিক সেলের কোষ বিক্রিয়াতে যা ঘটবে আমাকে তাই ঘটাইতে হবে, আর মান উলট পালট দেওয়া থাকলে ওই বিক্রিয়াকে ফলো করে আমরা ঠিক করে নেব। তাহলে এখানে সিলভারের বিজারণ বিভব দেওয়া আছে, আমি তার বিজারণ বিভবই নিচ্ছি -0.80 ভোল্ট। এখন আমি যদি এই দুইটা অর্ধকোষকে যোগ করি তাহলে আমার কোষ বিক্রিয়া হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই জানো হাফ হাফ যোগ করলে 1 হয়, তাহলে দুইটা অর্ধ যোগ করলে কী হবে? পূর্ণ বিক্রিয়া। তাহলে সুতরাং কোষ বিক্রিয়া, আমার কোষ বিক্রিয়া হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, এটা হচ্ছে একটা অর্ধকোষ, মাঝখানে দুইটা তির্যক রেখা দিলেই আমি দুইটা অর্ধকোষকে জয়েন করতে পারি। এই দুইটা অর্ধকোষের মাঝে দুইটা লম্বা তির্যক রেখা দিলেই বা স্ল্যাশ দিলেই অর্ধকোষ যোগ হয়ে গেল কোষ বিক্রিয়া। এখন আমি সেল এনার্জিগুলো যোগ করি, তাহলে ই সেল বা ইএমএফ ইকুয়াল আমার সূত্র হচ্ছে ই অক্স প্লাস ই রেড, অর্থাৎ দুইটা বিভব যোগ করলেই হবে। তাহলে জারণ বিভবের মান দেওয়া আছে +0.76, জারণ বিভবের মান দেওয়া আছে +0.76 জিঙ্কের জারণ বিভব, আর ওইটা দেওয়া আছে -0.80 ভোল্ট। ফলো করো। তাহলে আমি যদি এখানে হিসাব করি তাহলে কি হয়? এটা হচ্ছে +0.76 আর ওটা হচ্ছে কি -0.80 ভোল্ট। তাহলে আমার হিসাব করলে কত আসতেছে? -0.04 ভোল্ট। এই তাহলে আমার টোটাল সেল এনার্জি আসলো -0.04 ভোল্ট। তাহলে আমাদের গ্যালভানিক সেলের একটা সত্য হচ্ছে এই ই সেলের মান বা ইএমএ বা তড়িৎচালক বল, যেটাকে আমরা বলি ইলেকট্রোমোটিভ ফোর্স, সেটা যদি 0 থেকে বড় আসে অর্থাৎ পজিটিভ আসে, তাহলে সেই বিক্রিয়াটা বা কোষ বিক্রিয়াটা কী হবে? স্বতঃস্ফূর্তভাবেই সম্পন্ন হবে। কিন্তু আমরা এখানে যে মানটা পাইলাম সেই মানটা কী পেয়ে গেলাম? নেগেটিভ পেয়ে গেলাম, অর্থাৎ ঋণাত্মক পেয়ে গেলাম। তার মানে ই সেল নেগেটিভ আসছে, মানে 0 থেকে ছোট, তার মানে এই কোষ বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্তভাবে হবে না। তার মানে কি এখানে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে না। আমরা কিন্তু ব্যর্থ হইলাম বিদ্যুৎ উৎপন্ন করতে, কিন্তু আমরা তো এটা তো জানি একবার না পারিলে দেখো শতবার। তা আমরা কিন্তু আবারও বারবার অ্যাগেন ট্রাই করব, নিশ্চয়ই সফলতা আমাদের কাছে আসবে। কিন্তু আমাদের অঙ্কের যে ধারাবাহিক সিস্টেম সেটা কিন্তু আমরা ফলো করছি। কিন্তু ইসেল যেহেতু আমাদের, এখন আমরা লিখব যেহেতু ইসেল গ্রেটার দেন লেস দেন 0, মানে 0 থেকে কি আসছে? ছোট আসছে, সুতরাং এই কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে না এবং এখানে কোনো বিদ্যুৎ উৎপন্ন হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই সেল এনার্জি বা বিভব কীভাবে হিসাব করতে হয়। এখন আমরা একটু ভিন্ন মান নিয়ে কাজ করি। এখানে আমি তোমাদেরকে একটু অ্যাড্রেস করতে চাই, এই যে কোষ বিক্রিয়াটা আমরা করলাম,
এটা একটা অর্ধকোষ ছিল, এটা একটা অর্ধকোষ। এই অর্ধকোষ দ্রবণে যে আমরা লবণটা নিলাম, লবণের জলীয় দ্রবণ নিলাম, তার ঘনমাত্রা যদি উল্লেখ থাকে এবং এখানে প্রমাণ তাপমাত্রা বিশেষ করে এসএটিপিতে বা এনটিপিতে প্রমাণ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস উল্লেখ থাকে, তখন কিন্তু আমাদের সেম অঙ্কটাই নান্স তথ্য প্রয়োগ করে আমাদের এই ইসেল বা ইএমএফ নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা জাস্ট ওই নান্স তথ্যে যাচ্ছি। মনে করে এখানে এরকম দেয়া ছিল, আমরা এখানে একটু সেলটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে মনে করো আমরা নিলাম কপার সালফেট, এখানে আমরা তার ঘনমাত্রা নিলাম 0.5 মোলার, আর সিলভার সালফেটের ঘনমাত্রা নিলাম 0.1 মোলার। তাহলে এখানে আমাদের কপারের মনে করো কপারের দেয়া আছে, কপার থেকে কপার 2 প্লাস দেয়া আছে -0.34 ভোল্ট। এই মানটা দেয়া আছে কপারের জন্য। হ্যাঁ, আর সিলভারের জন্য দেয়া আছে এজি প্লাস থেকে এজি -0.80 ভোল্ট। খেয়াল করো, অথবা এরকম দেয়া আছে এজি থেকে এজি প্লাস +0.80 ভোল্ট। তাহলে এই সেলের ইএমএফ নির্ণয় শুরুটা হলো এরকম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে খেয়াল করো, আমাদেরকে বলা হলো যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যালভানিক সেল দেয়া আছে, যে এই সেলের আমার ইসেল বা ইএমএফ নির্ণয় করো, যেখানে অর্ধকোষ দ্রবণে বিদ্যমান লবণের ঘনমাত্রা দেওয়া আছে এবং তাপমাত্রা প্রমাণ তাপমাত্রা 25 ডিগ্রি উল্লেখ আছে। তো এই ক্ষেত্রে আমাদের স্বাভাবিক এই যে ইওক্স প্লাস ইরিয়েট ব্যবহার করে ইসেল যোগ করলে হবে না, এই ক্ষেত্রে আমাদের নান্স তত্ত্ব প্রয়োগ করতে হবে। তো নান্স তত্ত্ব আমরা কখন প্রয়োগ করব? যখনই অর্ধকোষ দ্রবণে বিদ্যমান লবণের ঘনমাত্রা উল্লেখ থাকবে এবং কি প্রমাণ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস উল্লেখ থাকবে, তখন আমরা নান্স তথ্য প্রয়োগ করব। তাহলে দেখো, নান্স তথ্য হতে আমরা জানি, নান্স তথ্য হতে আমরা জানি ই সেল বা ইএমএফ যাই লেখো ইকুয়াল ইনট সেল। উল্লেখ ই সেল মানে টোটাল সেল এনার্জি, এটাই ইএমএফ বা তড়িৎচালক বল। ইসেল ইনট সেল -0.0592 লগ উৎপন্ন আয়নের মোলার ঘনমাত্রা বাগ বিক্রিয়ক আয়নের মোলার ঘনমাত্রা। তাহলে ফলো করে এটি হচ্ছে আমাদের নান্স তথ্য, অর্থাৎ যখনই অর্ধকোষ দ্রবণে বিদ্যমান লবণের ঘনমাত্রা উল্লেখ থাকবে এবং প্রমাণ তাপমাত্রা 25 ডিগ্রি উল্লেখ থাকবে, তখনই কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করে টোটাল সেল এনার্জি বের করব। আর এটাই নান্স তথ্য। নান্স এটাই বলছে যে গ্যালভানিক সেল অর্ধকোষ দ্রবণে বিদ্যমান লবণের ঘনমাত্রা এবং প্রমাণ তাপমাত্রা উল্লেখ থাকলে এই সেলে যে টোটাল এনার্জি এই সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়, একেই কি নান্স তথ্য বলে। যদি আসে নান্স তথ্য কি, তাহলে বলতে হবে গ্যালভানিক সেল অর্ধকোষ দ্রবণে বিদ্যমান লবণের ঘনমাত্রা এবং প্রমাণ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস উল্লেখ থাকলে নিচের সমীকরণের সাহায্যে সেলের টোটাল এনার্জি নির্ণয় করার যে তথ্য বা পদ্ধতি, সেটাই নান্স তথ্য বা পদ্ধতি। তো এখন এই পদ্ধতি অনুসারে আমাদের যে ইনট সেল, আমরা আগের অঙ্কে যে ইসেল বের করছিলাম, সেটা এখন কি হবে? ইনট সেল। তাহলে এখানে আমরা হেয়ার ইনট সেলটা একটু করে নেই, সেটা হচ্ছে ইওক্স প্লাস ইরেট। তো এখানে একটু খেয়াল করো, ফলো করো, এই যে আমার গ্যালভানিক সেল, সেখানে কপার 0 থেকে হয়েছে কপার 2 প্লাস। তার মানে কপারের কি ঘটবে? জারণ ঘটবে। সেল অনুসারে কি ঘটবে? জারণ বিভব নিতে হবে কপারের। তাহলে এখানে তোমরা খেয়াল করো, আমাদের এখানে যে মানটা দেয়া আছে
কপার থেকে কপার 2 প্লাস, তার মানে কপার 2টি ইলেকট্রন দান করে কপার 2 প্লাস হয়েছে। তাহলে এ থেকে আমরা বলতে পারি এখানে যে মানটা দেয়া আছে এটা কি কপারের জারণ বিভব দেয়া আছে, তার মানে আমাদের যেটা দরকার সেটাই কিন্তু এখানে দেয়া আছে। তাহলে আমি সরাসরি সেই মানটা লিখতেছি 34। আচ্ছা, তারপরে খেয়াল করো এই সেলের মধ্যে সিলভার প্লাস থেকে সিলভার 0, তার মানে কি সিলভারের কি করছে, বিজারণ করছে। তা আমাকে যে অর্ধকোষ দেয়া আছে এখানে এজি প্লাস থেকে এজি প্লাস, তার মানে কি এখানে সিলভারের যে মানটা দেয়া আছে এটা দেয়া আছে জারণ বিভব। তাহলে আমার নিতে হবে কি তার উল্টাটা বিজারণ বিভব নিতে হবে। তাহলে আমি জাস্ট এই চিহ্নকে পাল্টাই দেবো। কেন নিব, আমার সেলে সিলভারে বিজারণ করছে, সুতরাং আমার সিলভারে বিজারণ বিভব নিয়ে কাজ করতে হবে। কে কী বললো সেটা আমার জানা দরকার নাই, প্রশ্নে কী দেওয়া আছে সেটাকে আমার অবশ্যই ঠিক করে নিতে হবে। তাহলে যেহেতু আমার সেলে সিলভারের বিজারণ করছে এই জন্য আমি তার বিজারণ বিভব নেব। দেওয়া আছে কিন্তু তুমি কেমনে বুঝবা এজি থেকে এজি প্লাস, তার মানে এজি একটা ইলেকট্রন দান করে এজি প্লাস হয়েছে, এর মানে কি সিলভারে বিজারণ বিভব দেওয়া আছে, বাট আমাকে নিতে হবে কি জারণ বিভব। তাহলে এই চিহ্নটা জাস্ট পাল্টায় নিই, তাহলে কত আসে -0.80 ভোল্ট। তাহলে আমাদের এখানে কপারের যে জারণ বিভব সেটা নিলাম -0.34 ভোল্ট আর সিলভার নিলাম কি -0.80 ভোল্ট। তাহলে এখানে আমাদের মান আসতেছে কত আসতেছে 1.14 ভোল্ট। এই তাহলে আমরা এই ইনট সেল মানে আগে আমার সেলটা স্বাভাবিক সেল এনার্জি পাইলাম -1.14 ভোল্ট। এখন আমরা আসি এই কাজগুলো নিয়ে উৎপন্ন আয়ন কি। এখানে একটু খেয়াল করো এই সেলের মধ্যে কিন্তু কপার থেকে কপার 2 প্লাস কী হয়েছে, উৎপন্ন হয়েছে। তুমি খেয়াল করো কপার থেকে কপার 2টি ইলেকট্রন দান করি তো কপার 2 প্লাস, তাহলে আমার এখানে কি উৎপন্ন আয়ন হচ্ছে কপার আয়ন। তো কপার আয়নকে যদি আমি এখানে একটু দেখাই, কপার 2 প্লাস সালফেট 2 মাইনাস, এই টোটালটার ঘনমাত্রা হচ্ছে 0.5। আমি একটু তোমাকে যদি একটু দেখাই, কপার সালফেটকে যদি আমরা জলীয় দ্রবণে আয়নিত করি তাহলে কপার 2 প্লাস আর পাবো সালফেট 2 মাইনাস। তো এখানে কপার সালফেটের ঘনমাত্রা দেওয়া ছিল 0.5 মোলার। তো খেয়াল করে এটা কয় মোলের জন্য দেওয়া ছিল, 1 মোলের ঘনমাত্রা দেওয়া আছে 0.5 মোলার। তো এখান থেকে কপার আয়ন কয় মোল তৈরি হয়েছে, 1 মোল। আমরা জানি মোল সংখ্যা সমান থাকলে দ্রবণের ঘনমাত্রা সমান থাকে, তাহলে এখানে কপার আয়নের ঘনমাত্রা কত হবে 0.5। একইভাবে যদি আমি এই যে সিলভার সালফেটকে আয়নিত করি Ag2SO4, হ্যাঁ, তাহলে আমরা কি পাবো 2Ag প্লাস SO4 2 মাইনাস। তাহলে এখন Ag এর ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার। কত দেওয়া আছে 0.1 মোলার। তাহলে এটাতে 1 মোলের জন্য, তাহলে খেয়াল করো এখানে Ag প্লাস কয় মোল আছে 2 মোল, তাহলে অবশ্যই এই মানটাকে 2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 0.2 মোলার। এটা হবে কি Ag প্লাসের ঘনমাত্রা। তাহলে আমরা দেখতেছি যে তুমি একটু খেয়াল করো এখানে মূলত কি হলো যে কপার সালফেটকে আয়নিত করে কপার আয়নের ঘনমাত্রা পাইলাম 0.5 মোলার আর সিলভার আয়নের ঘনমাত্রা পাইলাম 0.2 মোলার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিষয়টা সেটা হলো, খেয়াল করো এখানে কপার 2 প্লাস এর ঘনমাত্রা লিখতে পারি 0.5 মোলার, আর এখানে খেয়াল করো 2Ag প্লাস বা থার্ড ব্র্যাকেট Ag প্লাস ইকুয়াল 0.2 মোলার। এখানে তোমাকে মনে রাখতে হবে 2Ag প্লাস মানে থার্ড ব্র্যাকেট Ag প্লাস, অর্থাৎ থার্ড ব্র্যাকেট দ্বারা আমি সবসময় কি বুঝি মোট বা টোটাল ঘনমাত্রাকে বুঝি। আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা কি বুঝি সবসময় মোট ঘনমাত্রা বুঝি। এবার এখানে যদি 10Ag প্লাসও হইতো তাহলেও সেটা থার্ড ব্র্যাকেট Ag প্লাসের সমান হইতো, এই হলো ব্যাপার। তাহলে আমরা Ag প্লাস এবং কপার আয়নের ঘনমাত্রা জানলাম। তো এখানে আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো যে এই আমাদের সেলে কপার থেকে কপার 2 প্লাস নিশ্চয়ই কী হয়েছে উৎপন্ন হয়েছে, এই জন্য আমার এখানে কপার 2 প্লাস হচ্ছে উৎপন্ন আয়ন, আর Ag প্লাস থেকে Ag উৎপন্ন হয়েছে, তাহলে Ag প্লাস এখানে বিক্রিয়ক, এই জন্য Ag প্লাস হচ্ছে বিক্রিয়ক আয়ন। আবার খেয়াল করো আমার সেলে বা কুশে কপার থেকে কপার 2 প্লাস উৎপন্ন হয়েছে, এই জন্য উৎপন্ন আয়ন কপার 2 প্লাস, আর Ag প্লাস বিক্রিয়া করে Ag উৎপন্ন হয়েছে, তার মানে বিক্রিয়ক আয়ন হচ্ছে Ag প্লাস, পেয়ে গেলাম। আর N হচ্ছে আমাদের স্থানান্তরিত ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা নিশ্চয়ই এখানে দেখতেছি যে কপার কি 2টি ইলেকট্রন দান করছে আর 2টা Ag কী করছে 2টি ইলেকট্রন গ্রহণ করছে। দেখো একটা Ag একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে 2টা Ag কী করছে 2টি ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে আমাদের এখানে সুতরাং আমরা লিখতে পারি, তোমার যদি বুঝতে অসুবিধা হয় আমি একটু তোমাকে নোট করে দেই, কপার 2 প্লাস কপার 2টি ইলেকট্রন দান করে কি হলো কপার
টু প্লাস, আর এজি প্লাস একটি ইলেকট্রন গ্রহণ করে এজি হলো। কিন্তু আমাদের যে সেলটা দেয়া আছে সেখানে এজি কয়টা ছিল? দেখো এখানে এজি ছিল দুইটা, তাহলে দুইটা এজি প্লাস কী করবে? দুইটা এজি প্লাসে নিশ্চয়ই দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা এজি হবে। এই যদি আমরা সমতা করি তাহলে এখানে দেখা যাচ্ছে কপার দুইটা ইলেকট্রন দান করছে আর দুইটা এজি প্লাসে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে আমাদের স্থানান্তরিত ইলেকট্রন আসে কত? 2। এজন্য আমরা লিখব সুতরাং n ইকুয়াল 2। দেখো বুঝতেছো কিনা? সুতরাং আমরা কি লিখব? n ইকুয়াল 2। এটা হচ্ছে স্থানান্তরিত ইলেকট্রন। এখন যদি আমি এখানে মান বসাই, ই সেল ইনট সেলের মান ছিল -1.14 ভোল্ট, -0.0592 বা এনের মান হচ্ছে 2। দেখো এখানে আমাদের যে উৎপন্ন আয়নটা কে ছিল? উৎপন্ন আয়ন ছিল কে? কপার আয়ন। তাহলে কপার আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.5। আচ্ছা আমি এখানে একটু একবার লিখে নেই, পরের বারে লিখে তাহলে বুঝতে সুবিধা হবে। কপার 2 প্লাস, এটা হচ্ছে আমার উৎপন্ন আয়ন, আর বিক্রিয়ক আয়ন কে ছিল? এজি প্লাস। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমার এই যে বিক্রিয়াটা এখানে এজি প্লাসের সহগ কত ছিল? ইলেকট্রন সমতা করতে গিয়ে যে সহগ ছিল সেটা সূত্রের মধ্যে গিয়ে পাওয়ার হবে। তাহলে এই সমতা করতে গিয়ে এজি প্লাসের সহগ ছিল 2, এই জন্য এই সূত্রের মধ্যে এসে সেটা কী হবে? পাওয়ার হবে। তাহলে পরের লাইনে যদি আমি এটা বসাই 1.14 -0.0592 বা 2 লগ, খেয়াল করো উৎপন্ন আয়ন কপারের ঘনমাত্রা হচ্ছে 0.5 আর এজি প্লাসের ঘনমাত্রা ছিল আমার 0.2, ওই যে খেয়াল করো 0.2, আর সূত্রর অনুসারে এর উপর স্কোয়ার হবে, এর উপর কী হবে? স্কোয়ার হবে। তো এইটুকু যদি আমি ক্যালকুলেশন করি নিশ্চয়ই আমার একটা মান আসবে। আমি একটা ডট ডট বোল্ট লিখলাম। এখন এই ডট ডট বোল্টের মানটা যদি আমার ইসেল যদি পজিটিভ আসে তাহলে কি? যদি এই ভোল্টেজের মানটা আমি লিখলাম, এটা সাপোজ একটা ভোল্টেজ লিখলাম যে এক্স ভোল্ট, কথার কথা। এখন আমার ইসেল যদি ওই এক্স ভোল্টের মান যদি 0 থেকে বড় হয়, হ্যাঁ ইসেল যদি 0 থেকে বড় হয় তাহলে আমার কি? আমি সাপোজ এটা লিখলাম +x ভোল্ট, তার মানে মানটা পজিটিভ আসছে। তাহলে ইসেল যদি আমার পজিটিভ আসে তার মানে কি? এখানে আমি ভোল্টেজ পেয়ে গেলাম, তার মানে এখানে রাসায়নিক শক্তি কি বিদ্যুৎ শক্তিতে উৎপন্ন হবে এবং এই সেলটা কি স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হবে। তো প্রশ্ন হচ্ছে আমাদের এই নান্স তত্ত্ব প্রয়োগ করার কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই যে লবণের যে ঘনমাত্রা, এই ঘনমাত্রার উপর কিন্তু একটা টোটাল সেলের ভোল্টেজ নির্ভর করে, যে কারণে কিন্তু আমাদের এই ঘনমাত্রা হিসাব করে এভাবে দেখতে হয় যে ওই ঘনমাত্রাটা স্বাভাবিক ভোল্টেজ, নর্মালি স্বাভাবিক ভোল্টেজ ছিল ইনট সেল, এর উপর ওই ঘনমাত্রা কীরূপ প্রভাব ফেললো, জাস্ট এই বিষয়টা যাচাইয়ের জন্য কিন্তু আমাদের নান্স তত্ত্বের প্রয়োগ। তাহলে আমাদের নান্স তত্ত্ব প্রয়োগ করার মূল কারণ কি? গ্যালভানিক সেলে অর্ধকোষ দ্রবণে বিদ্যমান লবণের ঘনমাত্রা পরিবর্তনের জন্য ওই সেলের ভোল্টেজ কী পরিবর্তন হয় সেই বিষয়টি কিন্তু আমাদের জানাই হচ্ছে আমাদের এই নান্স তত্ত্বের প্রয়োগ। আমরা নিশ্চয়ই জানি যে গ্যালভানিক সেলে লবণ সেতু ব্যবহৃত হয় অর্ধকোষ দ্রবণের বিভব শূন্য রাখার জন্য। তো লবণ সেতু ব্যবহারের যে কারণগুলো ছিল, এক হচ্ছে পরোক্ষ সংযোগ, দ্বিতীয় হচ্ছে অর্ধকোষ দ্রবণের বিভব শূন্য রাখার জন্য। কিন্তু ঘনমাত্রা চেঞ্জ করলে তখন দ্রবণের বিভব চেঞ্জ হয়, তখন কিন্তু টোটাল সেলের যে এনার্জি সেখানে তার মান প্রভাব ফেলে, আর সেটা কতটুকু প্রভাব ফেলে, ভেরিয়েশনটা কত হয়, সেটাই কিন্তু নান্স তত্ত্বের প্রয়োগ। এখানে এরকমও প্রশ্ন হতে পারে যে ঘনমাত্রা দেয়া নাই, তখন সেলের যে এনার্জি -1.14, আর ঘনমাত্রা উল্লেখ থাকলে তার যে ভোল্টেজ আসলো, এই দুইটার ডিফারেন্স কত? মানে যখন আমার ঘনমাত্রা জানা থাকবে না তখন যে ভোল্টেজ ইনট সেল, আর ঘনমাত্রা যখন দেয়া থাকবে তখন যে ইনট সেল আসবে, এই দুইটার ডিফারেন্স করলে আমরা বুঝে যাব যে ঘনমাত্রা পরিবর্তনের জন্য সেখানে ভোল্টেজের কি পরিবর্তন হলো। সেটাই নান্স তত্ত্বের যাচাইয়ের কাজ, যার সাথে আমরা একটা সেলে টোটাল ভোল্টেজের কি পরিবর্তন হলো সেটা বুঝতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে গ্যালভানিক সেলে আমরা কখন নান্স তত্ত্ব প্রয়োগ করব। মূল কথা হচ্ছে ওই অর্ধকোষ দ্রবণের বিদ্যমান লবণের ঘনমাত্রা এবং প্রমাণ তাপমাত্রা উল্লেখ থাকলে অবশ্যই তোমাকে কী করতে হবে? নান্স তত্ত্ব প্রয়োগ করে কী করতে হবে? এই সেল এনার্জি বা ওই কী করতে হবে? ওই কোষ বিভব নির্ণয় করতে হবে। অর্থাৎ টোটাল সেল এনার্জিতে বা প্রমাণ কোষ বিভবের মধ্যে দ্রবণে বিদ্যমান লবণের অর্ধকোষ দ্রবণে বিদ্যমান লবণের ঘনমাত্রা কী প্রভাব ফেলে, এর জন্য মানটা কী চেঞ্জ আসে, সেটাই কিন্তু আমরা এই নান্স তত্ত্বের সাহায্যে যাচাই করি। তো আমার বিশ্বাস তোমরা এই অঙ্কগুলো, এই নিয়মগুলো ফলো করে করতে পারবে, এবং বই থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা যদি প্র্যাকটিস করো এই নিয়মটাকে পুঁজি করে, আমার বিশ্বাস তোমরা গ্যালভানিক সেল সম্পর্কে অনেক ভালো গাণিতিক সমাধান
সমাধান গাণিতিক সমস্যার সমাধানে সক্ষম হবে। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল দীর্ঘায়ু কামনা করে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।